আচ্ছা হরেন দাদু, তুমি তো অনেক ভূতের গল্প বলো, কিন্তু আজকে আমরা সবাই একটা ভয়ানক ভূতের গল্প বলো, যেটা তোমার জীবনে একটা বিশাল স্মরণীয় হয়ে আছে। হ্যাঁ, এরকম ঘটনা একবার আমার সাথে হয়েছিল। একবার পাথরকুচি গ্রামে আমার পোস্টিং হয়, আর সেই দিন খুব মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ট্রেন থেকে নেমে আমি জানতে পারি যে আমাকে যেতে হবে আরো অনেকটা দূর। স্টেশন থেকে বেরিয়ে একটা গরুর গাড়ি পেলাম, আর সেখান থেকে যেতে হবে সেই শুনশান রাস্তার ভেতর দিয়ে। তাই আর দেরি না করে চটপট উঠে পড়লাম ওই গরুর গাড়িতে। বৃষ্টির মধ্যে গরুর গাড়িতে বসে আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখান থেকে শীতলপাটি গ্রাম তো অনেকটা দূর, তা কতক্ষণ লাগতে পারে বলতে পারবেন? না, বলতে পারবো না। এটা শুনে আমি মনে মনে ভাবলাম, লোকটির বলার ধরনটাও বা কেমন, আর সারা মুখ তো কাপড়ে ঢাকা, দেখে কেমন যেন সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। এরপর গরুর গাড়িটি জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলল। চারিদিকে বাঁশঝাড়ের ঘেরা, সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। ঘন জঙ্গল, তারপর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। তাই কৌতূহলবশত আবার আমি লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আর কতক্ষণ লাগতে পারে একটু বললে ভালো হতো। আর একটু বসুন, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ওখানে। আমি আবার কৌতূহলবশত লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, আপনার নাম কি? আপনি কি এই এই গ্রামেই থাকেন? আমার নাম কেউ জিজ্ঞাসা করে না, আমি শুধু গাড়ি চালাই। চুপচাপ বসুন, আপনাকে ঠিক আপনার জায়গায় আমি পৌঁছে দেব। লোকটির কথা শুনে আমার কেমন যেন ভয় পেতে শুরু হলো। তার উপর গরুর গাড়িটি এগিয়ে চলেছে জঙ্গলের ভেতর দিয়ে, আর মাঝে মাঝে মেঘের ডাক আর অনবরত বৃষ্টি কেমন যেন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ করে গরুর গাড়িটি থেমে গেল। এটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো দাদা, গরুর গাড়িটি থেমে গেল কেন? চাকা ভেঙে গেছে বাবু, ওই জন্য গাড়ি থেমে গেছে। চাকা ভেঙে গেছে মানে? এখন এই গভীর জঙ্গলে আমি কি করে পৌঁছাবো? এখন আমি কি করে যাব? আমার তো খুব ভয় লাগছে, এখন আমি কি করব? ভয়ের কোনো ব্যাপার নয়, আপনি এখানে বসুন, আমি দেখছি কাউকে পাওয়া যায় কিনা। তবে হ্যাঁ, কোথাও যাবেন না এই জায়গা থেকে, কারণ জায়গাটা খুব একটা ভালো নয়। এই বলে লোকটি জঙ্গলের পথ ধরে কোথায় যেন চলে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কেটে গেল। আমি ওই জঙ্গলে বৃষ্টির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছি ভাঙা গরুর গাড়ির সামনে। কেউ কোথাও নেই, আর জঙ্গলের ভেতর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে ওই গাড়োয়াল লোকটি আমার সামনে এসে আমাকে বলল, না বাবু, কাউকে কোথাও পেলাম না, সকাল ছাড়া কাউকে পাওয়াও যাবে না। হ্যাঁ, তাহলে উপায় কি? এই বৃষ্টির মধ্যে আমি তাহলে কিভাবে পৌঁছাবো? কিচ্ছু চিন্তা করবেন না বাবু, আর একটু এগিয়ে গেলেই সাহেব কুটি। আজ না হয় রাতটা ওখানে কাটিয়ে দিন, কাল সকালে কোনো ব্যবস্থা করা যাবে। এরপর কোনো উপায় না দেখে আমি ওই গাড়োয়ানের কথা মতো তার পেছন পেছন জঙ্গলের পথ ধরে এগিয়ে চললাম ওই সাহেব কুঠির দিকে। কিছুক্ষণ হাঁটার পর আমরা ওই সাহেব কুঠির সামনে এসে উপস্থিত হই, কিন্তু বাড়িটি দেখে মনে হচ্ছে বহু বছর পুরনো। তার উপর কোনো লোকজনের আনাগোনা নেই, তারপর বাইরে চারিদিকে নোংরা আবর্জনায় ভরা। আমি পিছন ফিরে সবে জিজ্ঞাসা করতে যাব, এখানে কোনো লোকজন নেই কেন, কিন্তু এ কি,
গাড়োয়ান লোকটিকে আমি আর ওখানে দেখতে পেলাম না। গাড়োয়ান লোকটিকে দেখতে না পেয়ে আমি ভাবলাম হয়তো উনি বাড়ির ভেতরে গেছে, তাই কোনো কিছু না ভেবে আমি ওই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে দেখলাম বাড়িটির চারিদিকটা অন্ধকার, কোথাও কাউকে দেখা যাচ্ছে না, আর ঝুলঝাড়ে ভর্তি। ঘরের ভিতরে ঢুকে আমি কিছুটা এগিয়ে যেতেই দেখলাম চাঁদের ক্ষীণ আলো ঘরের ভিতর পড়েছে। সেই আলোয় দেখলাম ঘরের দেওয়ালে কিছু ছবি লাগানো আছে, যার ছবিগুলো দেখে মনে হচ্ছে ছবিগুলো প্রায় স্বাধীনতা যুগের আমলে, আর ওই ছবিতে সাহেবদের ছবি লাগানো। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আমি পেছন ফিরে দেখলাম একটা টেবিলের ওপর একটা মোমবাতি জ্বলছে, আর একটা চেয়ারে একজন বসে আছে, ঠিক যেন সাহেবদের মতো। তিনি আমাকে বললেন, তোমার ওই ঘরের গাড়ি খারাপ হয়ে গেছিল বুঝি, তাই তুমি জঙ্গলের রাস্তা ধরিয়া আমার এই কুঠিরা আসিয়াছ। আমি তার কথা শুনে রীতিমতো ভয় পেয়ে গেলাম যে আমাদের গাড়ি খারাপ হয়েছে উনি কি করে জানলো। এরপর ওনার কথার উত্তরে আমি ইতস্ততভাবে বললাম, হ্যাঁ, গাড়ি তো খারাপ হয়েছিল। আমি সবই অবগত। তুমি এখানে আসিয়াছ রাত্রে থাকিবারই জন্যে, তাই তো? আমি ইতস্ততভাবে বললাম, হ্যাঁ, কিন্তু আমার ওই গাড়োয়ানকে আর দেখতে পাচ্ছি না, উনি যে কোথায় গেল। তোমাকে এ বিষয়ে অবগত হইতে হবে না। আমি লর্ড জেমস পিটার, আমাকে সবাই পিটার সাহেব বলিয়া ডাকে। তুমি এখন এক কাজ করো, সামনে যে মোমবাতিটা আছে ওটা নিয়ে তুমি ওপরের ঘরে চলে যাও, ওখানে দেখবে তোমার জন্য একটা থাকার জায়গা আছে। আমি আর কথা না বাড়িয়ে মোমবাতিটা হাতে নিয়ে ওপরের ঘরে চলে গেলাম। ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ পুরনো, তবে যে খাটটা আছে সে খাটটা মনে হলো যে পরিষ্কার করা। এরপর আমি মোমবাতিটা পাশে এক জায়গায় রেখে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার কানে একটা চিৎকার ভেসে এলো। সেই চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। বাবু বাঁচান করে আমি খাটের উপর উঠে বসলাম। বাবু বাঁচান। এরপর আমি মোমবাতিটা হাতে নিয়ে ঘর থেকে বেরোলাম, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো কিছু বুঝতে পারলাম না। ঠিক তখনই একটা বেতের আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ ধরে আমি কিছুটা এগিয়ে গেলাম একটা ঘরের দিকে। আমি সেই মোমবাতি নিয়ে ঘরে ঢুকতেই পুরো অবাক। আমি দেখলাম পুরো ঘর জুড়ে মানুষের কাটা দেহ ঝোলানো রয়েছে, আর তার গা থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখনই পেছন থেকে একটা গলার স্বর এসে, কি বাবু, ভয় লাগছে? ভয় পেলে তো হবে না, তোমাকেও তো ওই সাহেবের হাতে মরতে হবে। আমি পিছন ফিরে দেখলাম আর কেউ নয়, সেই গাড়োয়ান দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। আমি তার উত্তরে বললাম, আমি কেন মরবো? আর সাহেব আমাকে কেন মারবে? আমি কি করলাম? একথা শুনে পেছন থেকে ওই সাহেব আমাকে বলে ওঠে, মরিতে তো তোমাকে হইবে। এই আমার সাহেব কুঠিরে যেই আসে তার মৃত্যু একদম নিশ্চিত। এই বলেই ওই গাড়োয়ান আর সাহেব আমার গলা টিপে ধরলো। অতি করিনি, আমাকে ছেড়ে দাও। এরপর আমি কোনো রকমে ওদের হাত থেকে বেঁচে ওই সাহেব কুঠির থেকে বেরিয়ে দৌড়াতে আরম্ভ করলাম। কোন দিকে যাচ্ছি আমি কিছুই জানি না, শুধু দৌড়াতেই থাকলাম। তারপর হঠাৎ করে পায়ে বেঁধে আমি পড়ে গেলাম, আর চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে এলো।
চোখ খুলতেই আমি দেখলাম আমি পোস্ট অফিসের ভিতরে শুয়ে আছি, আর আমার সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখ থেকে আমি জানতে পারলাম যে রাতে তারাই আমাকে এখানে নিয়ে এসেছে। এছাড়া তাদের মুখ থেকে আমি আরো জানতে পারি যে ওই সাহেব কুঠির বহু বছর আগেকার। আগে মানুষকে ওখানে মেরে হত্যা করে টাঙিয়ে রাখা হতো, আর ওই সাহেব বড়ই অত্যাচারী ছিল। স্বাধীনতার পর ওই সাহেব কুঠিরে কেউই যেত না, কিন্তু ভুলবশত ওই কুঠিরে যেই যায় সে কখনো ফিরে আসতো না। কিন্তু ভাগ্যক্রমে আমি কাল রাতে ফিরে আসতে পেরেছি।